নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবের লেখা প্রথম প্রতিশ্রুতির 20তম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। নীলাম্বরকে নিয়ে এখন সদা সর্বদা আর জীবন মরণ সমস্যা নেই। অতএব এলোকেশী পেয়ারা তলায় উত্তপ্ত বাদ প্রতিবাদটির মূল রহস্য ভেদ করতে ঘর থেকে বেরিয়ে কাঁঠাল তলার ঝাড়া পাতা পরিষ্কার করতে থাকে। কিন্তু পোড়া বয়সের এমন জ্বালা কানটা ভোতা হয়ে গিয়ে শত্রুতা সাধে, ভালো বুঝতে দেয় না। অগত্যাই জিজ্ঞাসা করতে হয়, অত কিসের রাগারাগি হচ্ছিল নবার সঙ্গে? সত্য উত্তর দেয় না তা নয়, বলে ছেলে ছেলে বউয়ের ঘরোয়া কথা, ও আপনি শুনে কি করবেন মা? আপনি? হ্যাঁ, কলকাতা থেকে ফিরে শ্বশুরকে আপনিই বলছেন। সত্য এলোকেশী এই মেয়ে মর্দানি দেখে অবাক হয়েছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের মুখে বৈঠকখানার বেটা ছেলের মতো আপনি? আপনি তো আপনি বলো না বাছা, শুনে গা জ্বলে যায়। সত্য বলেছিল, যার সভ্যতা সৌজন্য তা করতে দোষ কি? বেটা ছেলেরই সভ্য হতে আছে, মেয়ে মানুষের নেই। গুরুজনকে আপনি বলাই তো ভালো। একে তো হাড় জ্বালানো কথা, তাই সেই আপনি। এলোকেশী বেসামাল হন, কোমরে কাপড় গুছতে গুছতে চিৎকার করেন, ওরে তোর ভেতরটা চিনতে আর আমার বাকি নেই। ওই আধমরা শ্বশুরকে ফেলে বাসায় যাবার জন্য মরছিলি তো কোদল করে, বুঝি না আমি কিচ্ছু? সত্যপ্রায় হাসির সুরে বলে, তা আপনি আর বুঝবেন না কেন? প্রাচীন হয়েছেন, জগৎ কত দেখেছেন। দেখেছি, তবে তোর মতন আর দুটো দেখিনি। আর আমার ওই ভেড়াকান্ত ছেলের মতন ছেলেও দুটো দেখিনি। যাবে তো নিয়ে মাথায় করে। সত্য মৃদু স্বরে বলে, না, একাই যাবেন। এলোকেশের মুখে হাসির আভাস দেখা দেয়, কারণ বউটা এদিকে যত পাচেই হোক কাজে কর্মে যে চৌকস। ও এসে পর্যন্ত তো এলোকেশীকে কোনো দিকে তাকিয়ে দেখতে হচ্ছে না। অত বড় রুগী, এই সংসার, গরু বাছুর গাছপালা হাঙ্গামা তো কম নয়। তাছাড়া মেয়েটার ওপর মায়া পড়ে গেছে এলোকেশী। চলে যাবে ভেবে হাত পা আশ্রানি আসছিল, যাবে না শুনে আহ্লাদ গোপন করতে পারলেন না। ছেলেতে তার চিরকালের পিতৃমাতৃ ভক্ত, সেটি সত্যর কাছে সাড়ম্বর ঘোষণা করে বান্ধবীদের কাছে বলে বেড়াতে লাগলেন। যাবার জন্য লাফিয়েছিল হারামজাদি, নবাব কান ধরে মুখে নাথি মেরে একা চলে যাবে বলেছে। সেই নিয়ে ভাই কি ঝগড়া কি ঝগড়া, কা করে তো চিল পড়ে। সত্য অপ্রতিবাদে শুনে যায় এসব কথা, স্থির ধৈর্যে আপন কাজ করে যায়। অবশ্য সত্যর সমবয়সীও আছে কেউ কেউ পাড়ায়। তারা আগে শহুরে বলে সত্যকে ঈর্ষা বিদ্বেষ ও সমীহ দৃষ্টিতে দেখছিল, কিন্তু যখন দেখলো নবকুমার চলে গেল সত্যকে রেখে, এবং সত্য ঠিক তাদেরই মতো জীবনযাত্রার মধ্যে নির্ভুল চলছে, তখন সাহস সঞ্চয় করে হৃদ্যতা করতে এলো। অবশ্যই তারা নেহাত খুকি নয়, কারো দু একটা জামাই হয়ে গেছে, কারো নাতি নাতনি রয়েছে, 70 বেশি বয়সে সন্তান হয়েছে, তাও প্রথমটি নেই, দ্বিতীয় তৃতীয় 2 ছেলে। কোল পোছা এই মেয়েটা কবে বিয়ে হবে কে জানে। তাই সত্যর জীবনের পরিণতি আসেনি। ওরা ওদের পরিণত বুদ্ধি নিয়ে বলে, বাবা দজ্জাল শাশুড়ি ঢের দেখেছি, বউ কটকি শাশুড়িও দেখেছি, তোমার শাশুড়ির মতন এমন আর দেখলেম না। কি অকথা কুকথা কইতে পারে বাবা। সত্য বলে, ভীমরতির বয়সে এমন কত আজে বাজে কথা বলে মানুষ, আমরাও বুড়ো হলে অবশ্যই বলবো, রাগ করে লাভ কি। ওরা কিছুদিন পরে দেমাকি বলে ত্যাগ করে সত্যকে। ধীরে ধীরে মাস গড়ায়, মাস গড়াতে গড়াতে বছর। নীলাম্বর একই অবস্থায় আছে, না জীবিত না মৃত। আর তার সঙ্গে আরো একটা মানুষ নিতান্ত কর্তব্য বোধে জীবনমৃত হয়ে পড়ে আছে। নবকুমার মাঝে মাঝে ছুটি ছাটায় আসে, ছেলেরাও আসে,
কিন্তু নিরাম্বরের জীবন দশায় যে সত্যকে নিয়ে যাওয়া যাবে এ বিশ্বাস আর নেই তাদের। নবকুমার রায় দিয়েছেন, ভূতে পেয়েছে ওকে। ওই খিড়কি দরজায় রাতবীরের যাওয়া, বেল কাঁঠাল গাছের সৃষ্টি। সত্যি ভূতে না পেলে কেউ এমন করে নিজের মাথা নিজে খায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারে? সাধন সরল মায়ের দৃঢ়তায় অবাক হয়ে যায়। তা এক হিসেবে ওই ভূতে পাওয়া কথাটাই হয়তো সত্যি। যে সত্য মেয়েকে স্কুলে দেবার জন্য, মেয়ের বয়সটা অন্তত গোটা 5 হবার জন্য একটি একটি করে দিন গুনছিল, সে হঠাৎ সেই বিষয়ে এমন নির্বিকার হয়ে গেল কি করে? কিন্তু সত্যি কি নির্বিকার? ওই একটা কারণে কি মাঝে মাঝে কর্তব্যবোধের বন্ধন ছিন্ন করে এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে না সত্যবতীর? সে তো ভেবে নিয়েছিল অবস্থাকে মানিয়ে নিয়ে চলতেই হবে, অতএব নিজেই পড়িয়ে পড়িয়ে 2টো ক্লাসের যুগে করে তুলবে সুবর্ণকে। কিন্তু এলোকে সে যেন ওইটিতে পাগড়া দিতে বদ্ধপরিকর। সত্যকে মেয়ে নিয়ে পড়াতে বসতে দেখলেই রেগে জ্বলে মরেন তিনি, আর ছুতোয় নাতায় ডাক দিয়ে উঠিয়ে ছাড়বেন তাকে। সুবর্ণ যদি একবার স্লেট পেন্সিল নিয়ে বসবে তো দূর করে দে, ফেলে দে ইত্যাদি তীব্র মন্তব্যে দিশাহারা করে তুলবেন বেচারাকে। ক্রমশ আরো চালাকি চালাচ্ছেন। সুবর্ণ পড়তে বসলেই ডাকবেন, সুবর্ণ তোর ঠাকুরদা তোকে ডাকছে। সুবর্ণ মায়ের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, সত্য চোখের আগুন চোখে চেপে বলে, যাও শুনে এসো। কিন্তু 2-1 ঘন্টার মধ্যে আর ফেরে না মেয়ে। ফিরতে দেন না এলোকেশী। ঠাকুরদার গায়ে হাত বুলোবার কাজে তাকে নিযুক্ত করে মেয়ে মানুষের বিদ্যে শেখা যে কত দুর্গ্রহিত কাজ তাই বোঝাতে চেষ্টা করে নাতনিকে। এতেও কাজ না এগোলে সারা দুপুর তাকে দিয়ে পাড়া বেড়াতে বেরোন। সত্য এক দিন বলে, ঠাকুরকে ফেলে আপনি বেরোন, আমি কাজে থাকি। উনি একা পড়ে থাকেন। এলোকেশী অপ্রতিভাত থাকতে বিরক্তিটা বাড়ান। তা থাকবে না আর কি হবে? কথাতেই আছে, নিত্যি নেই দেয় কে, নিত্যি রুগী দেখে কে। আর ওই মানুষের কাছে বসা না বসা, কথা জড়িয়ে গেছে, রাত দিন মুখ দিয়ে নাল গড়াচ্ছে। কি কথা কইব, কি সেবা করব? আমার আর রুচিও নেই। আজন্ম জ্বালিয়ে পুড়িয়ে খেলেন, এখন বিছানায় পড়েও জ্বালিয়ে খাচ্ছেন। কই যে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা চিরটা কাল দখল করে বসে থাকলো, সে এসে সেবা করতে পারছে না। সত্য কখনো লজ্জা পেয়ে চুপ করে যায়, কখনো মৃদু প্রশ্ন করে, করতে এলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন? এলোকেশী সদ্ভব চিৎকার করেন, ঢুকতে দেব? মুরগ খ্যাংরা নেই বাড়িতে, ভাঙা আসবটি ওই বুড়োর চোখের ওপর ছেটিয়ে বীজ ছাড়বো না? অঙ্গই পড়ে গেছে, চোখ দুটো তো আছে, দেখবে প্যাট প্যাট করে। আর প্রশ্ন করে না সত্য, আর উত্তরও দেয় না। আড়ালে সত্য সুবর্ণকে পাড়ার জন্য তাড়না করে। সুবর্ণ কখনো কাঁদে, কখনো সহতের জবাব দেয়, আমি কি করব? ঠাকুমা যে ডাকে, পড়লে গাল দেয়, ঠাকুমা যে রাগী। বলে, তবু সত্য দিনে দিনে অনুভব করে ঠাকুমার দিকেই ঢল নামছে মেয়ের, ঠাকুমারই ন্যাওটা হচ্ছে। এই লোকসান সওয়া বুঝি কঠিন হয়ে উঠছে ক্রমশ। অথচ সুবর্ণকে দোষ দেওয়া যায় না। ঠাকুমার কাছেই যে সর্ববিধ প্রলোভনের বস্তু। ঠাকুমার সঙ্গে পাড়া বেড়ানো, ঠাকুমার সঙ্গে ঠাকুরতলায় গিয়ে বসে থাকা, ঠাকুমার কাছে যত আপত্তি কুপত্তি, আর ঠাকুমার কাছেই যত গল্প। শুধু রূপকথার গল্প নয়, এমনি গল্পও চলে। এলোকেশী বলেন, তোর মা কি হচ্ছে জানিস? কলকাতায় গিয়ে তোকে মেমে স্কুলে পড়িয়ে আপিসে চাকরি করতে পাঠান। বিয়ে দেবে না, গয়না কাপড় না, খালি চোখ রাঙাবে আর পড়াবে। আর যদি আমার কাছে থাকিস তো লাল টুকটুকে বর এনে বিয়ে দেব, এত এত গয়না দেব, লাল বানারসি শাড়ি দেব। তারপর সে বিয়েতে কত ঘটা করব। উৎসুক আগ্রহে অধীর শিশু ঠাকুমার কাজ ঘেঁষে বলে, কি গয়না দেবে ঠাকুমা? এলোকেশী সহৎসায় বলেন, এই মাথায় মুটুক, গলায় চিক, সাতনড়ি, দানার মালা, হাতে তাগা, বাজুবন্ধ মুরকি মাদুলি, নিচের হাতের বাউটি কঙ্কন, বালা শাখা, পায়ের মল, চরণ পদ্ম।
সুবর্ণ বিগলিত কণ্ঠে বলে, আর খোপায় ফুল দেবে না ঠাকুমা? ও বাড়ির কাকিমার মতন? তাও দেব। মাথায় ফুল, কানের ঢেরি ঝুমকো। এখন বল, আমার কাছে থাকবি না মার সঙ্গে কলকাতা যাবি? বলা বাহুল্য সুবর্ণ সতেজে বলে, তোমার কাছেই থাকবো। তোর মা থাকতে দিলে তো মেরে মেরে নিয়ে যাবে। দেবে না বই কি, যাবে বই কি। আমি তাহলে এমন কাঁদবো আকাশ ফেটে যাবে। এলোকেশী সহর্ষে চিত্তে বলে, তা তুই পারবি? সে জোর আছে? ওই মায়েরই মেয়ে তো, মা যেমন কুকুর তার উপযুক্ত হবি মুগুর। তিলে তিলে কাজ এগোয়, দিনে দিনে পূর্ণ শশী রাহুগ্রস্ত হতে থাকে। তাছাড়া মাকে ঠিক একান্ত আপন হিসেবেই দেখতেই বা পেল কবে সুবর্ণ? নিতান্ত শৈশবটা তো কেটেছে পিসির কাছে, তারপর সত্যর উদাসীনতায় বাপের কাছেই বেশি বেশি। আবার বাপ চলে যাবার সময় বলে গেছে, তোর মা তোকে আমার সঙ্গে যেতে দিল না। তার ওপর মা মানেই পড়ালেখা, যে পড়ালেখাকে ঠাকুমা বিষ দেখে, আর সুবর্ণও কি মধু ঢাকে না? অতএব মা সম্পর্কে একটু বৈরী ভাবই করে উঠেছে সুবর্ণ। পরিপূরক হিসেবে ঠাকুমার প্রতি বন্ধুভাব। সত্য এই ধ্বংসের ছবি দেখতে পায়। তীব্র যন্ত্রণায় রাত্রে প্রায় ঘুমিয়ে আসে না সত্যর। মাঝে মাঝে মনের মধ্যে এ প্রশ্নই আসে, আমি কি ভুল করেছি? নবকুমারের প্রস্তাবে কি রাজি হওয়া উচিত ছিল তখন? কিন্তু কে জানতো মৃত্যু এমন ভাবে কুটিল ব্যঙ্গ করবে সত্যর সঙ্গে? কে জানতো একটা অনুভূতিহীন মাংসপিণ্ড পৃথিবীর মাটিতে কিছুতেই ছাড়তে চাইবে না? আবার ভাবে, ছিছি, এ কি ভাবছি আমি? এই রকম চিন্তাকেও যে প্রায়শ্চিত্তের প্রয়োজন। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায় সত্য, আর সেই সিদ্ধান্তের বশে নবকুমারকে চিঠি লেখে, তুমি অবশ্য করে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসবে। সুবর্ণকে নিয়ে যাবে তুমি, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। যতদিন না আমি যেতে পারি ঠাকুরজির কাছেই থাকুক। এমন ভাবে ইহকাল পরকাল মাটি হতে দিতে পারবো না মেয়েটার। ঠাকুরজির কাছে ভালোই থাকবে। বলতে গেলে সুবর্ণ তো তারই। এই প্রথম নবকুমারকে চিঠি লেখা। এর আগে যা লিখেছে বা যা লেখে সবই ছেলেদের কাছে। প্রথম পত্র কিন্তু প্রেমপত্র নয়। এই চিঠি নিয়ে নবকুমার সদুর কাছে গিয়ে সত্যর আক্কেল ও নির্বুদ্ধিতা সম্পর্কে খুব গালাগাজি করেছে, কিন্তু সদুই থামায়। বলে, অন্যায়টা কি বলছে বউ? একদিকে জড়ো না মনীষী রোগী, একদিকে সংসার, আর একদিকে ওই দামাল ছটপটে মেয়ে। তার উপর আবার মামির মধুমাখা বাক্যি তো আছেই। পেরে উঠবে কেন আর? নয় নয় করে প্রায় 1.5 বছর হয়ে গেল না? না না, তুই তাকে নিয়েই আয়, আমি দেখব। আহা, পড়া পড়া করে বাঁচে না বউটা। নবকুমারের মুখে আসে, তার চাইতে তুমিই যাও না দুদিন, ও চলে আসুক। কিন্তু বলতে পারে না। মুকুন্দ মুকুর চেয়ে সামনে আসেন এখন ওই বাজখাই এবং রাশভারী পুরুষটির গিন্নি সদু। মামার বাড়ি পড়ে থাকা হতভাগী ভগ্নী নয়। ঘাড় গুজে বলে, বেশ তাই যাব। কিন্তু অলক্ষ্য দেবতা বোধহয় ওই অলক্ষ্যে উপস্থিত ছিলেন, আর কৌতুকের মেজাজেই ছিলেন। তাই তা বিধাতার কৌতুক ছাড়া আর কি? এতদিন যে জড় মাংস পিণ্ডটা শুধু পরমায়ু ফুরনোর অভাবেই পৃথিবীর খানিকটা জায়গা জুড়ে থেকে অজপার ঋণ শোধ করছিল, সেই জড়পিণ্ডটা আচমকা এমন এক মুহূর্তে তার বহু বছরের দখলীকৃত জমিটা ছেড়ে দিয়ে চলে গেল, যেটা একটা চরম মুহূর্ত। অনেক কাঠ খড় পুড়িয়ে, অনেক নিন্দে কুড়িয়ে, আর এলোকেশী অনেক সাবমন্যি উড়িয়ে দিয়ে সত্যবতী যখন কোনো প্রকারে সুবর্ণকে নবকুমারের সঙ্গে বাড়ি বার করাতে সমর্থ হয়েছে, আর ক্রুদ্ধ কণ্ঠরুদ্ধ নবকুমার মনে মনে প্রতিজ্ঞা করতে করতে পা বাড়িয়েছে সুবর্ণকে নিয়ে গিয়ে ওই মায়া মমতা শূন্য হৃদয়হীনা পাষাণী মায়ের নাম ভুলিয়ে ছাড়বে, ঠিক সেই সময় বিধাতা সেই কৌতুকের হাসিটি হাসলেন, যে হাসির ফলে এলোকেশী সহসা প্রচন্ড এক চিৎকারে গগন বিদীর্ণ করে ঘর থেকে আছড়ে এসে উঠোনে পড়লেন। এত বিকট চিৎকারের মধ্য থেকে কথা হৃদয়ঙ্গম করা শক্ত, তবে করতে পারলে শুনতে পাওয়া যেত,
এলোকেশী সদ্য মৃতকে উদ্দেশ্য করে চিৎকার করছেন, ওগো, হাতে করে মেরে ফেললে তোমায়, বেটার বউ হাতে করে মেরে ফেললো। হ্যাঁ, শেষ পর্যন্ত এই কলঙ্কটাই মাথায় বইতে হলো সত্যবতী আর নবকুমারকে। হাতে করে মেরে ফেলেছে তারা নীলাম্বরকে। এলোকেশী আকাশ ফাটিয়ে বোঝাচ্ছেন সবাইকে, নাতনিটা তার প্রাণ পাখি ছিল, সেটাকে টেনে হিঁচড়ে বাড়ি বার করে নিয়ে গেল স্বামী স্ত্রীতে পরামর্শ করে। আর বাঁচে মানুষ, যেই বার করে নিয়ে গেল সেই ধরফরিয়ে প্রাণ বেরিয়ে গেল। যাবে না? এত বড় দাগা বুকে সয়। রোগ জীর্ণ খাঁচাখানা মনের কষ্টে গুঁড়ো হয়ে গেল। যে শুনল সে ছিচিৎকার দিল শহুরে ছেলে বউয়ের হৃদয়হীনতাকে। কেউ এ প্রশ্ন তুলল না, মন কেমন করবার মতো মনটা নীলাম্বরের ছিল কোথায়? দীর্ঘকাল ধরে বোধহীন অনুভূতিহীন একটা জড় মাংসপিণ্ড মাত্র হয়ে পড়েছিল যে প্রাণীটা, শুধু পরমায়ু ফুরোনোর অপেক্ষায়। তার প্রাণ পাখির খবরটা এলোকেশী জানলেন কোন উপায়ে? নবকুমার এসে যখন বাবা বাবা করে সহস্র ডাক ডেকেছিল, একটু চৈতন্যের স্ফুরণও তো দেখা যায়নি সেই পিণ্ডের মধ্যে। সুবর্ণ চলে যাচ্ছে, এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করেই কি তবে ঝলকে উঠল তার বোধ হওয়া চৈতন্য অনুভূতি? না, এইসব প্রশ্ন কেউ তোলেনি। সত্যবতীর প্রাণঘাতিত্বই প্রধান হয়ে উঠেছিল। কিন্তু সে যাক, নিন্দে তো সত্যবতীর সঙ্গে সাথে, সমস্যা অন্য। সমস্যা এলো পরে। বাপের সাধ্য শান্তি তো নবকুমার সাধ্যের অতিরিক্তই করল। সত্যল প্রবল প্ররোচনায় অনিচ্ছা সত্ত্বেও অনেক খরচ করতে হলো তাকে। বৃষদ স্বর্গ, পণ্ডিত বিদায়, শত ব্রাহ্মণকে ছত্র পাদুকা দান, অনেক কিছুই বিধান বার করেছিল সত্য। সদু এসেছিল মামার শ্রাদ্ধই ঘটায়, এবং একা আসেনি, বরকে আর দুই ছেলেকে সদুর সঙ্গে নিয়ে এসেছিল। সদুর পাতা চাপা কপাল দেখে হাঁ হয়ে গিয়েছিল সবাই। তাছাড়া নিতাইয়ের বউয়ের এই উপলক্ষে গ্রাম ঘুরে গেল একবার। এই পর্যন্ত সবই বেশ, গোল বাঁধল যাত্রাকালে। এখন আর সত্যবতীর এখানে থাকার কারণ নেই, অতএব যাবে। কিন্তু এলোকেশীর একা থাকার প্রশ্নও ফেলনা নয়। সত্যবতী প্রস্তাবটা তুলল, ঠাকুরনও এবার চলুন আমাদের সঙ্গে। এই প্রস্তাবের খবরে সদু অবশ্য আড়ালে বলেছিল, মর নির্বুদ্ধির ঠেকি, নিয়ে যাওয়া মানে তো চিরকালের মতো নিয়ে যাওয়া, তার মানে তোর সংসারের সুখের সংসার কুলোকাতের আংড়ায় জেলে দেওয়া। এতগুলো দিন তো হাড় মাস কালি করলি, স্বামী পুত্রের হাড়ির হাল হলো, তা পুরস্কার হলো খানিক বদনাম। আবার এখন শাউরিকে মাথায় করে নিয়ে যা, আরো তোর বুকে ভাতের হাঁড়ি বসা, বলেছিল সদু। কিন্তু নবকুমার হাতে চাঁদ পেল। মার যদি এত বড় একটা সুব্যবস্থা হওয়া সম্ভব হয়, আর ভাবনা কি? সত্যি সত্যের বুদ্ধি আছে, সাহসও আছে। কিন্তু এলোকেশী এই সুব্যবস্থায় কর্ণপাত করলেন না। তিনি আর একবার ছেলেকে ধিক্কার দিলেন, বাপ মরতে না মরতেই ভিটের সন্ধে কৃত্রিম বন্ধ করার প্রস্তাবে। সন্ধ্যাদি তা তার জন্য জ্ঞাতিদের কাউকে বলে দিলে গলায় দড়ি এলোকেশী। যাদের দেখলে বিষ ওঠে তাদের শরণাপন্ন হতে যাবেন। তাছাড়া এই চিরকালের জায়গা ছেড়ে বৃদ্ধ বয়সে শহুরে খাঁচায় দমবন্ধ হয়ে মরতে যাবেন তিনি, বিবি বউয়ের সুবিধা করতে? অমন দুর্মতি ছাড়ুক নবকুমার। তাহলে সমস্যার সমাধানটি কি? কি আবার? রাতে আগলাতে একটা শক্তপোক্ত মেয়ে লোক ঠিক করে রেখে যাক নবকুমার মায়ের জন্য, আর মায়ের এই শোকটা প্রাণ শীতল করতে মেয়েটাকে রেখে যাক। এখনই ওকে ছেড়ে নিয়ে গেলে এলোকেশীয় নির্ঘাত প্রতি পদক্ষেপ অনুসরণ করবে। নবকুমার মাথায় হাত দিয়ে বলল, শুনলে কথা? সত্যবতী যাত্রাকালের গোজ কাজ করছিল, সে গোজ বন্ধ না রেখেই বলল, শুনলাম বই কি। এখন উপায়? উপায় আর কি, মাকে দম বন্ধ করে মেরে ফেলার ব্যবস্থা করে তো লাভ নেই, তার থেকে একটা ঝিয়ের ব্যবস্থা করো। আর সুবর্ণ? সুবর্ণ আমাদের সঙ্গে যাবে, সংক্ষেপে রায় দেয় সত্য। তা তো যাবে, কিন্তু একেই তো বাবার জন্য বদনামের শেষ নেই, তার উপর আবার যদি মা সত্যি কি, যদি মন কেমন করে মরে যান। সত্য তীক্ষ্ণ একটু হেসে বলে, তাহলে তো সহমরণে পুণ্যি হয়ে যায়, একই অনলে দগ্ধ হয়ে উভয়ের মৃত্যু। তামাশা করছো পাগল, এ কি আবার তামাশার কথা?
আমি কিন্তু বলতে পারবো না মাকে, তোমায় বলতে হবে না, যা বলবার আমিই বলবো। কিং কর্তব্য বিমূঢ় নবকুমার বুঝে উঠতে পারে না এক্ষেত্রে কি করা উচিত। মা যেটা বলছে সেটা অযৌক্তিক, বউ যেটা বলছে সেটা অকর্তব্য। তাহলে অবশ্য একটা কাজ আছে নবকুমারের, চিরকালের কাজ। প্রথমে একবার সত্যর কথার প্রতিবাদ করে নেওয়া, সেটাই করে। বলে পিতৃহত্যার পাতক হয়েছি, আবার মাতৃহত্যার পাতক হব? সত্য অবিচল। উপায় কি? তোমার ললাটে যদি বিধাতা এই দণ্ড লিখে থাকে তাই হবে। সুবর্ণ তোমার একলার নয়, বাঘ ঠাকুমারও তার ওপর দাবি দেওয়া আছে। তা অবশ্যই আছে, তবে কতখানি আছে তার ফয়সালা করতে তো আবার তোমাদের আইন আদালত করতে হয়। কি বললে? কি বললে তুমি? কিছু না। সত্য হাতের কাছে মন রেখে বলে, যা বলাচ্ছ তাই বলতে হচ্ছে। শ্বশুরের সময় তো কর্তব্য উতলে উঠেছিল, আমাকে একেবারে ধুলোর অধম করেছিল। এখন শাশুড়ির বেলায় এমন মারমূর্তি কারণ? কারণ বোঝাতে বসি এত ধৈর্য আমার নেই। সুবর্ণ আমার সঙ্গে যাবে, এই হচ্ছে কথা, সত্যর শেষ কথা। অতএব এ কথার নড়চড় নেই। তাছাড়া ওই দিকে ছেলে দুটো তালে ভর হয়ে উঠেছে, আর মা অন্তপ্রাণ তাদের, বাপের সঙ্গে আদৌ বনে না। কাজেই পৃষ্ঠবল সত্যরই বেশি। কলেজ কামাই হচ্ছে বলে চলে গেছে ছেলেরা, কিন্তু যাওয়ার সময় বলে গেছে মা যা বলবেন নিশ্চিত তাই যেন করা হয়। এ কি বেপরোয়া কথা, এ কি দুঃসাহসী কথা! বাপ তুচ্ছ, মা প্রধান। নবকুমার এর সমালোচনা তুলেছিল, কিন্তু সত্য ওর ব্যঙ্গ থামিয়ে দিয়েছে তাকে। সত্য বলে উঠেছিল, আহা, তা ওতে রাগের কি আছে? মাতৃভক্ত বংশ মাতৃভক্ত হবে না কেন? মাতৃভক্তি কি খারাপ বস্তু? যদিচ মেয়ে আর বউকে এই দীর্ঘকাল পরে নিয়ে যেতে পেরে কৃতার্থ হচ্ছে নবকুমার, তবু স্বভাববশেই এই তর্ক, এই প্রতিবাদ। যথারীতি শেষ পর্যন্ত সত্যর ইচ্ছায় জয়ী হলো। প্রায় 2 বছর পরে আবার শ্বশুরবাড়ির চৌকট ডিঙল সত্য, স্বামীর সঙ্গে মেয়ের হাত ধরে। পিছনে মরা কান্না কাঁদতে লাগলেন এলোকেশী আস্তে আস্তে, কপালে ঘা মেরে মেরে। এবার কিন্তু গ্রামের লোক এলোকেশীর কাজকে তেমন সমর্থন করলো না। বলতে লাগলো, ছেলে বউ নিয়ে যেতে চাইছিল, গেলেই হতো। কালীগঙ্গার দেশ, কত বড় একটা তীর্থস্থান, যেতে বাধা কি ছিল? সত্যিই তো, আর ছেলের অফিস ছেড়ে দিয়ে বসে থাকবে না, আর বউও চিরকাল স্বামী পুত্রের সংসারকে ভাসিয়ে বসে থাকবে না। তবে একা ধরে কোন দিন মোড়ে থেকে পাড়ার লোককে হাট জ্বালাবি। তাছাড়া ছেলেটা যাত্রা করছে, মহাগুরু নিপাতের বছর পড়ল তার, মরা কান্না কেটে একই অকল্যাণ করা। এ যাবৎকাল এলোকেশীর সকল প্রকার আচার আচরণই সমর্থনযোগ্য ছিল, এই প্রথম তাতে ভাঙন ধরল। কে জানে কেন? কে বলতে পারে কারণ? এলোকেশী একা থাকার পরোক্ষ পাড়ার লোকের ওপর কিছুটা দায়িত্ব পড়ল, তাই কি? অথবা বেশ কিছুটা বেওয়ারিশ জমি জমা বাগান পুকুর গাছ গাছালির সূক্ষ্ম লোভের বাগড়া পড়ল তাই? ফলে ভর্তি 3টে বাগান এলোকেশী, মাছে ভর্তি 2-2টো পুকুর, তাছাড়া এদিকে ওদিকে আরো কত সব। নাকি অত লুব্ধ মনে নয় এলোকেশীর বান্ধবীরা? এ শুধু চিরাচরিত নিয়মের প্রভাব। বৈধব্যে স্ত্রীলোকের বাজার দর একটু পড়েই যায়, কর্তার গিন্নির দমাই আলাদা। কর্তা যত হলে যা কিছু জোর, গলার জোর। সে যাই হোক, মোট কথা অবস্থাটা এই। এমনকি নিতাইয়ের বউ পর্যন্ত নবকুমারের মুখে ওই মরা কান্নার গল্প শুনে সত্যবতীর পক্ষ হলো। হয়তো মনের অবস্থা তার হঠাৎ একটা কারণে ভয়ানক খারাপ হয়ে গেছে বলে। শ্রাদ্ধের নেমন্তন্ন সেরে বেশ উৎফুল্ল মনেই কলকাতায় ফিরেছিল বেচারি। এসেই মাথায় বাজ, অভাবনীয় কাণ্ড। মায়ের কোল পোছা একেবারে সব ছোট বোনটা এই কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ে করে প্রাণ হারিয়েছে তার আগের দিন। এসে দেখলো ভাই বসে হাউ হাউ করে কাঁদছে। জানালো মেরে ফেলেছে তাকে শাশুড়িতে আর বরেতে মিলে। সে মেরে ফেলেছে, মেরে ফেলে রটিয়েছে রাত্রিকালে ঘাটে যাতে আছাড় খেয়ে পড়ে মারা গেছে। মেরে ফেলেছে, হ্যাঁ, হয়ে গেল নবকুমার।
নবকুমার আর সত্যবতী দুজনেই এসেছিল ভাবিনীর এই শোকতাপ শুনে। ইদানিং ভাবিনী নবকুমারের সঙ্গে একটু আড়াল রেখে একরকম কথাই কয়। এখন শোকের সময় আরো ভাত ভেঙেছে। মেরে ফেললো? নবকুমার বলে তীব্র স্বরে, এ কি মগের মুল্লুক? তাছাড়া আর কি? ভাবিনী চোখের জল মুছতে মুছতে বলে, সকল খুনের শাস্তি আছে, পোড়া দেশে বউ খুনের তো আর শাস্তি নেই। ওই ছেলের আবার এক্ষুনি ড্যাং ডেঙিয়ে বিয়ে দেবে মাগি। যেতে আমাদেরই গেল। কচি বাচ্চা, 9 বছর পেরিয়ে এই সবে 10-এ পা দিয়েছে ভাই। কিছু জানে না, কিছু বোঝে না। আর কি ভালো মানুষ। শ্বশুর বাড়ি যাবার নামে 7 দিন ধরে খায়নি দেয়নি, শুধু কেঁদেছে। গেল, আর 1 মাসও না যেতেই এই। মায়ের আমার অবস্থাটা ভাবো। আরো বহুবিধ আক্ষেপ করতে থাকে ভাবিনি। বলে নিজের আর পেটের একটা জন্মায়নি, মায়ের এই কোল পোছা মেয়েটাকে সন্তান তুল্য দেখত। যেতে কিনা সেটাই গেল। স্তব্ধ হয়ে বসে শুনছিল সত্য, সান্ত্বনা দেবার চেষ্টা করেনি। অনেকক্ষণ পরে আসতে বলে, মেরে ফেলেছে সে কথা কে বলল? এমনি যা বলছো, হতেও তো পারে। ও ভাই, এ কথা কি চাপা থাকে? তাকে পাড়ার লোক এসে আমার বাবার কাছে চুপি চুপি খবর দিয়ে গেল। ভাবিনি আর একবার ডুকরে কেঁদে ওঠে। তারা নাকি বলেছে একেবারে নৃশংস কাণ্ড মশাই, নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে, মাথা ফেটে একেবারে ছাতু। সত্য হঠাৎ যেন কেমন হয়ে যায়। সত্যর চোখের মধ্যে যেন উন্মাদ মানুষের দৃষ্টি। নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে? নবকুমার সত্যর এই পরিবর্তনে ভয় পায়, কিন্তু ভাবিনি তেমন লক্ষ্য করে না। একইভাবে বলে, ও দিদি, সেই নৃশংস কাণ্ডই করেছে। বেটা আগে মেরে আধমরা করেছিল, মা দেখলো আধমরা হয়ে থাকায় বিপদ, তার চেয়ে পুরো শেষ করে দি। আর কথা বলবে না, দিল ঠুকে। বলো ভাই, এরা মানুষ না রাক্ষস? ভদ্রলোকের সাজে সেজে বেড়ায়, ভেতরে বাঘ সিংহী। ভাঙিনী আবার চোখ মুছতে থাকে। সত্য হঠাৎ চিৎকার করে ওঠে, বসে বসে কাঁদবে? এ অন্যায়ের কোনো প্রতিকার করবে না? ভাবিনি একটু চমকায়। সত্যর চোখের এই দৃষ্টি একবার অদৃষ্টি পথে পড়ে। কেমন থতমত খেয়ে বলে, আর প্রতিকারের কি আছে ভাই? যা হবার তা তো হয়েই গেছে। যা হবার এই হবার ছিল। তাছাড়া আর কি? শেষ বয়সে মায়ের আমার এই শাস্তিই ছিল কপালে। চমৎকার। আর ওদের কারোর কোনো শাস্তির দরকার নেই? ওই খুনে মা বেটাকে ফাঁসি কাটে ঝোলাবার চেষ্টা করবে না তোমরা? ভাবিনি কপালে করাঘাত করে বলে, আর সে চেষ্টায় লাভ কি বলো? পুটি তো আবার ফিরে আসবে না তাতে। মিথ্যে থানা পুলিশের ঝামেলা। মিথ্যে ঝামেলা? মিথ্যে ঝামেলা। সত্য কঠার গলায় বলে, দেশে আরো হাজার হাজার পুটি নেই? তাদের উপর অত্যাচার নেই? হাজার হাজার পুটি? সেটা আবার কি? তাজ্জব বনে যায় ভাবিনি। সত্যকে হঠাৎ এমন পাগল দেখাচ্ছে কেন? না বুঝে সুঝেই ভাবিনি ভয়ে ভয়ে বলে, অত্যাচার তো আছেই ভাই জগৎ জুড়ে। মেয়ে মানুষ তো পড়ে মার খেতেই জন্মেছে। তবে দুধের বাচ্চাটা গেল, সেটাই বড় কষ্টের। এখনকার যে একটু বয়স হয়ে বিয়ে হচ্ছে সেটা ভালো। তোমার সুবর্ণকে যে স্কুলে ভর্তি করে দিয়েছো, ভালো করেছো। তবু একটু বল বুদ্ধি হোক। আহা, পুটিটাকে আমার নিপাট ভালো মানুষ ছিল ভাই। হঠাৎ দাঁড়িয়ে উঠে সত্য বলো, বাড়ি যাব। বাড়ি যাব? নবকুমার এই অসভ্যতায় অবাক হয়। মানুষটাকে দুটো সান্ত্বনার কথা বলা নেই, কিছু না। ব্যস্ত হয়ে বলে, যাব তো, একটু রও না। না, বসতে পারছি না আমি। মাথার মধ্যে কেমন যন্ত্রণা হচ্ছে। কিছু মনে করো না বউ, শুধু একটা জিনিস চাই। তোমার ওই বোনের বরের নাম ধাম ঠিকানা আমায় দাও দেখি। নাম ধাম ঠিকানা? নবকুমার চমকে এবং ধমকে বলে, ওদের নাম ধাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? তোমার কি কাজ? আছে কাজ, তুমি দাও তো বউ। ভাবিনি শিথিল স্বরে বলে, নাম তো রামচরণ ঘোষ, শ্বশুরের নাম তারাচরণ। থাকে কোথায়? ঠিকানা কি? নবকুমার আর একবার ধমক দেয়, কি মুশকিল, তাদের ঠিকানায় তোমার কাজ কি? কড়া চিঠি লিখতে যাবে নাকি? কড়া চিঠি তাদের? না। সত্য একটু কঠোর কঠিন হাসি এসে বলে, তাদের চিঠি লিখে কি হবে?
অনুতাপে খান খান হবে। তবে আছে কাজ। তুমি বলো তো বউ, ঠিকানা আর কি? ভাবিনি যেন একটু অনিচ্ছা সত্ত্বেই বলে, এই তো হাওড়া ৫৫ তলা, চৌমাথার কোথায় একটা অশক্ত গাছ আছে, ওসব থাক। সত্য নবকুমারকে বলে, তুমি যদি আরেকটু বসে তো থাকো, আমি যাচ্ছি। নবকুমার ব্যস্ত হয়ে বলে, না না, আমি আর কি করব, নিতাইও নেই, তোমারই বরং গল্প স্বল্প করো, আমি যাই। হঠাৎ নিজেই সে তরবর করে পালায়, যেন ভয় পেয়েছে। সত্যকে ভয় সে চিরকালই করে, তবু তার মধ্যে কোথায় যেন একটু ভরসা ছিল। কিন্তু এই ২ বছর কাল দূরে থাকা অবধি কেমন যেন ভরসা ছাড়া ভয় গ্রাস করেছে নবকুমারকে। যেন সত্যর মুখের দিকে তাকাতে সমীহ আসে, যেন চট করে আড়ালে পেয়ে হাতটা একবার চেপে ধরতে পারবে, নিজের ওপর এই আস্থা নেই। নবকুমার চলে যাওয়ার দিকে একটুক্ষণ তেমন একরকম করে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলে, সত্য, পাড়ার লোক তো খবরটা বলে গেল, কারণটা কিছু বলল? বউয়ের কোনো অপরাধে হঠাৎ মাথায় খুন চাপলো তাদের? ভাবিনি আর সত্যর প্রত্যেকটি কথার পিঠে ঠিকরে উঠছে না, কোথকরি পারছে না বলেই উঠছে না। এ কথার উত্তরে একবার আঁচলের চোখ রগড়ে গলার স্বর নামিয়ে বলে, অপরাধ? সে আর কি বলবো ভাই, বলতে লজ্জা, শুনতে লজ্জা। তোমার উনি বসেছিলেন তাই বলতে পারছিলাম না। অপরাধের মধ্যে একটু হুড়কো হুড়কো ছিল ফুটি। তা ভাই, ওই তো পাকাটির মতো মেয়ে, দেখেছো তো সেবার, বিয়ের জল গায়ে পড়তেও কিছু সারেনি সেই মেয়ে। আর ওই দোজপক্ষের বর, সাজোয়ান একটা তাগড়া বেটা ছেলে, বউ মরে খাই খাই অবস্থা। তার কাছে যেতে ওর সাহস হয়? যেতে চায় না, মাটি ধরে পড়ে থাকে। সেই নিয়ে নাকি রোজ মায়ে বেটায় দুজনে মিলে শতেক খোয়ার, লাঠি ঝ্যাঁটা জুতো গলা ধাক্কা। তাই বলি পুটিটাকেও মুখ্যুর অগ্রগণ্য। দেখছিস তো ওদের জোর ১৮ আনা, তোর কানাকড়িও নেই, যা বলছে তাই শোন। তা নয়, মাটি ধরে উপর হয়ে পড়ে থাকতো, কিছুতেই বরের ঘরে ঢুকতো না। পারলি লড়তে? দুশ্মন রাক্ষসের রাগ চড়ে উঠল। একে তো এক্ষেত্রে বেটা ছেলেদের মাথায় আগুন জ্বলে, দিক বিদিক জ্ঞান থাকে না, তার উপর আবার মা সহায়, সোনায় সোহাগা, অদৃষ্ট, সবই অদৃষ্ট। তা তো বটেই, সত্য রুড়োস্বরে বলে, সবই অদৃষ্ট বই কি। এই হতচ্ছাড়া দেশে মেয়ে মানুষ হয়ে জন্মানোটাই এক দুরদৃষ্ট। চোখের ওপর একখানা করে পুরো পর্দা ঝুলিয়ে বসে থাকবো আর অদৃষ্টকে দোষ দেব। ভাবিনি কাঁদতে কাঁদতে ভুরু কুচকে বলে, পর্দার কথা কি বললে? কিছু বলিনি বে, শুধু বলেছি নোরা কি শুধু তাদেরই ছিল, তোমাদের ঘরে ছিল না? ছুঁড়ে মেরে মাথা দুটো চির করে দেওয়া যেত না সেই মা ছেলের? আর তো মেয়ে বিধবা হবার ভয় নেই, ভয় নেই মেয়ে লাঞ্ছনা হবার। ভাবিনি এবার একটু বিরক্ত হয়েছিল। তোমার যে কি সৃষ্টি ছাড়া কথা দিদি, আমরা যে কাজ করতে পারবো হতে ধরা পড়বে না। বিয়ে করার পরিবারকে মারতে পারো, কাটতে পারো, ছেঁচতে পারো, কুটতে পারো, আর কাউকে করা যায়? আমি হলে করতাম, ওই জামাইয়ের মাথায় ইঁটিয়ে গুঁড়ে করে দিতাম, তারপর ফাঁসি কাটে ঝুলতে হয় ঝুলতাম। সত্য আগুন মুখে বলে। ভাবিনি আর একবার কেঁদে ফেলে, মাও আমার রাত দিন ওই কথাই বলছে দিদি, বলছে আর কেঁদে মরছে। কিন্তু সত্যি তো আর তা হবার নয়, বরং আমার এক জ্ঞাতি পিসিমাকেই দুষছিল, বলছিল যেমন ন্যাকা করে মেয়ে তৈরি করা, হবে না শাস্তি, বিয়ে হয়েছে বরের ঘরে যাব না, আহ্লাদ, দোজপক্ষের বর, শুধু তোকে পুতুল খেলনা কিনে দেবে দেবে করেছে। কি বলবো দিদি, নির্ঘাত পিসির মতলব খারাপ, নিজের একটা ১২-১৩ বছরের ধেরে ধিঙ্গি মেয়ে আছে। সত্য কিন্তু ততক্ষণে যাবার জন্য পা বাড়িয়েছে। মাপ করো বউ, আর থাকতে পারছি না, মাথার মধ্যে বড় যন্ত্রণা হচ্ছে। ভাবিনীর এত বড় দুঃখেও সান্ত্বনা দেয় না সত্য। দেখে ভাবিনী মনে মনে বলে, সত্যিই বটে কাঠ প্রাণ, পরের শোক দুঃখ দেখলে ভাবিনীর তো প্রাণ ফেটে যায়। মানুষকে যে কত রকম করেই করেন ভগবান। নিতাইয়ের বাড়ি থেকে চলে এসেছিল সত্য, মাথার মধ্যে যাতনা হচ্ছে বলে।
কিন্তু সেই যাতনা থেকে যে এত জোর জ্বর হবে সে কথা কে জানতো। সত্য নিজেও যখন শুয়ে পড়েছিল তখন বুঝতে পারেনি। উঠল না, রান্না করলো না। দেখে সরল এসে আস্তে কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর কি যেন বলছে বিড়বিড় করে। ভয়ে প্রাণ উড়ে গেল বেচারার। বাবাকে ডাকলো, কিন্তু বাবাই বড় ভরসাদার। সে তো বিপদ দেখলেই মেয়ে মানুষের মতো কপালে করাঘাত করে। সে ডুকরে উঠে বলল, ছুটে গিয়ে পিসিকে ডেকে আন। সদু এসে মাথায় জলপট্টি, গায়ে গরম জলে গামছা ভিজিয়ে শেক ইত্যাদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলো। এদের জন্য দুটো ভাত ভাত ফুটিয়েও দিয়ে খাইয়ে দাইয়ে বিদায় নিল অনেক রাতে। না, রাত্রে থাকলো না। সতীনের ছোট ছেলেটা নাকি বড় মাকে নইলে ঘুমোয় না, আর মুকুজ্জে মশাইয়েরও রাতে 10 বার তামাক লাগে। তবে আশ্বাস দিয়ে গেল শুধু ভোরেই আবার আসবে। তখন সত্য অজ্ঞান অচৈতন্য। নবকুমার মাথায় বাতাস দিচ্ছে। অনেক রাত্রে হঠাৎ সত্য চোখ তাকিয়ে বলে উঠল, শোনো, কাছে এসো, আমার গাটা ছোঁ। শিউরে উঠল নবকুমার। কি হে? প্রলাপের ঘোর, না আসন্ন মৃত্যুর আভাস? ছো না গা ছো? নবকুমার ভয়ে ভয়ে গায়ে একটু হাত ঠেকালো। সত্য উত্তেজিত স্বরে বলল, গায়ে হাত দিয়ে দিব্যি করলে কি হয় জানো তো? মনে রেখো। শোনো, আমি যদি মরে যাই, সুবর্ণকে তুমি 7 সকালে বিয়ে দেবে না। বলো, বলো, দিব্যি করো। রোগীর প্রলাপ। এতে সায় না দিলে প্রলাপ বাড়বে। নবকুমার তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ করছি। বলো, মুখে বলো। 16 বছর বয়স না হলে বিয়ে দেব না সুবর্ণ। 16? মেয়ের বয়স? 16 বছর পর্যন্ত আইবুড়ো রেখে দেবে? নবকুমার ভাবল, হঠাৎ এত বড় জ্বর কেন হলো সত্যর? সে এতখানি ভুল বকা শুরু করেছে। কিন্তু কারণ যাই হোক, ঠান্ডা রাখতে হবে। নবকুমার ব্যস্ত সুরে বলে, আচ্ছা আচ্ছা, তাই হবে। তাই হবে বললে হবে না। সত্য প্রায় তেড়ে উঠে বলে, নিজের মুখে বলো 16 বছরের আগে সুবর্ণর বিয়ে দেব না। পাগলের সঙ্গে চাতুরিতে দোষ কি? আর প্রলাপের রোগীর সঙ্গে পাগলের প্রভেদই বা কি? টুক করে সত্যর গা থেকে হাতের স্পর্শটুকু তুলে নিয়ে নবকুমার বলে ওঠে, এই তো বলছি, তোমার ইচ্ছে ব্যতীত বিয়ে দেব না সুবর্ণর। আসল কথাটাই বললে না তুমি। সত্য চেঁচিয়ে বলে ওঠে, আসল কথায় ফাঁকি দিও না। সুবর্ণকে মেরে ফেলো না, ওকে বাঁচতে হবে। হাজার হাজার সুবর্ণকে বাঁচাতে হবে। ধপ করে শুয়ে পড়ে সত্য। নবকুমার পাখাটা আরো জোরে জোরে নাড়তে থাকে। হাজার হাজার সুবর্ণ? ভগবান, এ যে ঘোর বিকার। ভগবান, এ কি করলে তুমি? হে মা কালী, রাতটা পোহাতে দাও, আমি নিজে গিয়ে খাওয়া ধোয়া জল এনে খাইয়ে দেব। দেশের কালীর কাছেও মানত করে বসে নবকুমার। আবার হরির লুটো মানে কি করবে? নবকুমার যে শুনেছে বিকারের রক্ত মাথায় চড়লে ফুল বকতে বকতে আর মাথা চালতে চালতে মরে যায় মানুষ। লক্ষণ তো দেখাই দিয়েছে। রাত্রির মতো যদি জ্বর না কমে, সেই পরিণতিই তো অনিবার্য। মা কালীর দয়ায় বলতে হবে। খাড়া ধোয়া জল না খেয়ে এই জ্বর কমে গেল। শেষ রাত্রির দিকেই কমে গেল। ঘামের তোড়ে বিছানার চাদর সপসপিয়ে ভিজিয়ে দিয়ে জ্বর প্রায় বিদায় নিলেই বলা যায়। কিন্তু ঠান্ডা গায়ে রক্ত 5 দিন জ্বর ছেড়ে যাওয়ার পরে রক্ত বিকারের তীব্রতা পেল কি করে? বিকারের বেগ। সেই তীব্রতার বেগ বিকারের বিকৃতি নিয়েই তো মাথায় চড়ে উঠল। নইলে ত্রিভুবনে কে কবে এমন কাণ্ড শুনেছে? কোনো বাঙালি মেয়ের, গেরস্থ ঘরের মেয়ের পক্ষে কখনো সম্ভব এমন ভয়ানক কাণ্ড করা? সত্যর চির অনুগত এবং চির সমর্থক ছেলেরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল মায়ের এই ধারণাতীত দুঃসাহসে। খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গিয়ে সদুকে আর তার বরকে ডেকে আনলো সাধন। তথাপি নবকুমার ব্যাকুল হয়ে সরলকে বলে বসল, বিপদে পড়লে চক্ষু লজ্জা করতে নেই। শাস্ত্রের নির্দেশ, তুই যা বাবা, একবার মাস্টার মশাইকে ডেকে নিয়ে আয়। মাস্টার মশাইকে? সরল হাঁ হয়ে রইল। বাবা ডাকতে বলেছেন তার মাস্টার মশাইকে, যার নাম করে না, মুখ দেখে না, সুহাসদি পর্যন্ত যার জন্যে চিরকালের মতো পর হয়ে গেছে। নবকুমার লজ্জাকে চাপা দেয় ব্যস্ততা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলছি তো তাই।
বললাম না বিপদের সময় চক্ষু লজ্জার শাস্তির বারণ। তুই আমার নাম করেই ডেকে আন। বলগে ভয়ানক গুরুতর কাণ্ড। পুলিশ এসেছে বাড়িতে। বোধহয় তোদের মায়ের হাতে দড়ি পড়বে। এই কথা শুনলে আর। মায়ের হাতে দড়ি পড়বে কেন? বিপদের সময় চক্ষু লজ্জার নিষেধটা কোন শাস্ত্রে আছে? সে প্রশ্ন করে না সরল। ফতুয়াটা গায়ে দিয়ে বেরিয়ে যায় রান্নাঘরের পিছনের দিকে দরজাটা দিয়ে। এই দৌড়টা ছিল তার রক্ষী। নইলে সদর চেপে তো রয়েছে বাঘা এক সাহেব পুলিশ। কম্পিত কলেবর নবকুমার এগিয়ে দেওয়া চেয়ারখানায় বসে সত্যকে জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ, সত্যকেই প্রশ্ন করছে। ছোটখাটো ইংরেজি মিশেল হাস্যকর উচ্চারণ সমৃদ্ধ বাংলায়। আর পাথর পাতানো বুক সত্য সেই প্রশ্নের উত্তর দিচ্ছে ঠায় দাঁড়িয়ে। সাহেব পুলিশের নামে ডাকাবুকো মুখুজ্জে মশাইও প্রথমে আসতে চাননি, কিন্তু সদূর একান্ত ব্যাকুলতায় আসতে বাধ্য হয়েছেন বটে, তবে সদরমুখো হননি। বইতে হাতে ধরে দুর্গা নাম জপ করতে করতে সদূর পিছু পিছু সেই পিছনের দরজা দিয়ে ঢোকা মাত্রই সুবর্ণ কেঁদে ওঠে। সদূর হাঁটু জড়িয়ে ধরে বলে, পিসি, মাকে ধরে নিয়ে যেতে গোড়া এসেছে। বালাই ষাট, দুগ্গা দুগ্গা, ধরে নেবে কেন? বলে মেয়েটাকে কোলে তুলে নিয়ে সদু ফিসফিসিয়ে বলে, ঘটনা কিরে তরু, হলো কি? সাধন শুকনো মুখে যা বিবৃতি দেয় তার সার অর্থ এই: সত্যবতী কারুর সঙ্গে কোনো পরামর্শ না করে, কাউকে না জানিয়ে পুলিশ সাহেবের কাছে একটা চিঠি পাঠিয়েছিল। কারোর জবানিতে পর্যন্ত নয়, নিজের নামে। সেই চিঠির সূত্রে এনকোয়ারিতে এসেছে পুলিশ। চিঠির কারণ অদ্ভুত, কারণ অভাবনীয়। নিতাইয়ের সেই বউ ভাবিনীর বোনের শোচনীয় অকাল মৃত্যুই নাকি কারণ। মেয়েটাকে তার স্বামী আর তার শাশুড়িতে মিলে কিরকম নৃশংসভাবে হত্যা করেছে তার চলন্ত ভাষায় বর্ণনা করে দীপ্ত আবেদন জানিয়েছে সত্যবতী, এই দানবীয় অত্যাচারের সুবিচার হোক, সেই খুনি যুগলের উচিত মতো শাস্তি হোক। তা যদি না হয়, বৃথাই তাদের ধর্মাধিকরণের নাম করে আদালত খুলে বসে থাকা। আসামিদের নাম, ধাম, ঠিকানা সবই জানিয়েছে সত্যবতী সেই আবেদনপত্রে। সব শুনে শুধু নিঃশ্বাস ফেলে বলে, সেদিনের সেই বিকারের ঝোঁক, এইসব তুরু। দেহের রক্ত মাথায় চড়ে উঠেছিল জ্বরের ধমকে। সেই চড়া রক্তই বুদ্ধি শুদ্ধি বিগড়ে দিয়েছে। নচেত বাঙালি কেরস্ত ঘরের মেয়ের পক্ষে এ কাজ সম্ভব? আমি তোকে নির্ঘাত বলছি তুরু, তোর ওই মা একদিন মাথার শির ছিঁড়ে সন্ন্যাস রোগ হয়ে মরবে। চিরদিনে মেয়ে মানুষ, আধারে দস্যি পুরুষ মানুষ, তা এই দুরন্ত রোগ। সাধন আরো শুকনো মুখে বলে, রোগই বলবো, তাছাড়া আর কি? চিরদিন এই এক রোগ। কোথায় কোনখানে যে কি অন্যায় করলো, যেন মার ওপরই করেছে। সকলের জ্বালার যন্ত্রণা নিজের ঘাড়ে নিয়ে কেবল কষ্ট পাওয়া রোগ। বাড়ির বাসন মাজা ছিটা একদিন তার ছেলেকে মরে যা বলে গাল দিয়েছিল বলে মাতাকে তক্ষুনি ছাড়িয়ে দিলেন। ছিষ্টি ছাড়া, সবে ছিষ্টি ছাড়া, চিরকেলে ছিষ্টি ছাড়া। আশ্চর্যি, ভগবান রূপ গুণ সব দিয়েছিল, কিছু সার্থক করতে পারলো না। এখন আবার নাকি শুনছি সেদিকে জ্বরের ঘরে তোর বাপকে দিব্যি গালিয়েছে। 25 বছর বয়স না হলে সুবর্ণর বিয়ে দেওয়া চলবে না। দিব্যিটা অবশ্য নিতান্তই হাস্যকর, অতএব এই নিয়ে মাথা ঘামায় না সাধন। প্রলাপের ঘোরে কি না বলে মানুষ। তবে ওর মনে হয় বাস্তবিকই মাকে মার বিধাতা অনেক বুদ্ধি শুদ্ধি দিয়েছেন। শুধু জেদটা যদি ঈষৎ কম দিতেন। আপনি একটু ওদিকে যাবেন পিসেমশাই? সাধনের এই প্রশ্নে মুকুজ্জে মশাই বিচলিত স্বরে বলেন, আমি আর কেন, বুড়ো মানুষ, এইমাত্র স্নান সেরেছি, এখনো আহ্নিক হয়নি, এখনোই স্নেচ্ছ স্পর্শে। না না, ছোবেন কেন, এমনি। এই দেখো পাগল ছেলের কথা, বাক্য বিনিময় মানেই তো ছোঁয়া। বাক্যের দ্বারা যে স্পর্শ, সেও তো বড় কম নয়। তাছাড়া তোমরা কলেজে পড়ছো, ইংলিশ শিখেছে সেটা সত্যি কথা, কিন্তু এ তো লেখাপড়ার কথা নয়, সাহেব মাস্টার নয়। এ হলো বিশ্রী একটা গোলমেলে ব্যাপার। এক্ষেত্রে প্রবীণ লোকই ভালো। কিন্তু প্রবীণ লোক দ্বিতীয়বার স্নানের ভয়ে গেলেন না, শুধু উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলেন সত্য কিভাবে সাহেবের দিকে তাকিয়ে কথা বলছে। হ্যাঁ, তখন সত্যই বলছে, বলো তবে কি জন্যে আদালত খুলে বসে আছো তোমরা?
সতীদাহ করে মেয়ে মানুষগুলোকে পুড়িয়ে মারতো আমাদের দেশ। তোমরাই সে পাপ থেকে উদ্ধার করেছো আমাদের। তবু এখনো কিছু হয়নি, এখনো অনেক অনেক পাপ জন্মানো আছে। 4 যুগ থেকে জমেছে এই পাপের বোঝা। এই পাপ দূর করতে পারো, তবে বলি শাসনকর্তা সেজে বসে থাকা শোভা পাচ্ছে। নচেত পরের দেশে এসে রাজগিরি কিসের? জাহাজ বোঝাই করে ফিরে যেও না। মা। সাধন এগিয়ে যায় মাকে নিবৃত করতে। দেখছিল বাংলা নবী সাহেব তার মায়ের এই ওজস্বিনী বক্তৃতার সামনে পড়ে সমস্ত বাংলা জ্ঞান হারিয়ে হোয়াট হোয়াট করছে। এই বক্তৃতার স্রোতে দোভাষী কাজ করতে এলে তার এফও পড়া বিদ্যা স্থলকুল পাবে এ ভরসা হলো না। তাই মাকে বলে ডেকে নিবৃত্ত করতে চাইল। কিন্তু সত্য বুঝি তখন সত্যি পরিবেশ পরিস্থিতির জ্ঞান হারিয়েছে। তাই ছেলের এই ডাকের ইশারায় কর্ণপাত না করে বলতেই থাকে, তোমাদের দেশে তো শুনি মেয়ে মানুষের অনেক মান, অনেক সম্মান। সেই চোখ খুলে দেখতে পাও না এই হতভাগা দেশে মেয়ে মানুষকে কি অপমানের মধ্যে, কি লাঞ্ছনার মধ্যে ফেলে রেখেছে? আইন করে বন্ধ করতে পারো না এসব? নিত্যি নিত্যি অনেক আইন তো বার করছো। বড় বউ। নবকুমার আর থাকতে পারে না, চেঁচিয়ে ডেকে ওঠে। আর ঠিক এই সময় ভবতোষ মাস্টার এসে দাঁড়ান সরলের সঙ্গে সঙ্গে। ঢুকবার মুখেই বোধ করি সত্যর এই তীব্র ভাষা তার কানে ঢুকেছে। তাই সত্যকে উদ্দেশ্য করে শান্তস্বরে বলে, ভিন দেশের লোক এসে আইন করে এদেশের সমাজের গ্লানি দূর করবে এই আশা করো না বৌমা, দেশকেই করতে হবে। মাস্টার মশাইকে এ বাড়িতে দেখে অবাক হয়ে গিয়েও সঙ্গে সরলকে দেখেই রহস্যভেদ হয়ে গেল সত্যর কাছে। আস্তে মাথায় কাপড় টেনে দিয়ে দূর থেকে আলগোছে একটা প্রণামের মতো করে ঘরের মধ্যে ঢুকে গেল। একটা নাকি প্রবাদ আছে, বুক থেকে পাথর নামা। ভবতোষ আসার পর নবকুমারের সেই অবস্থা হলো। যাক বাবা, আর তার করণীয় কিছু নেই। এবার সে ঘরে ঢুকে চৌকিতে শুয়ে পড়ে হাত পাখা নেড়ে হাওয়া খেতে পারি। এখন অপেক্ষা মাস্টার আর সাহেবকে বিদেয় হওয়ার। তারপর একটা হেস্তনেস্ত করতেই হবে। বহু সহ্য করেছে সে, আর নয়। মুখুজ্জে মশাই এইমাত্র বলেছেন স্তৈন পুরুষের স্ত্রীরা এইরকমই হয়। সেই বাক্যদাহ সর্বাঙ্গে জ্বালা ধরাচ্ছে। মাস্টারের সঙ্গে কিন্তু বেশি কথা হলো না সাহেবের। শুধু সত্তর বেরিত চিঠি দেখালো সাহেব। এইটুকু পরে গুড বাই বলে বিদায় নিল সে। ভবতোষ তাকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে এসে এদের উঠোনে আর একবার এসে দাঁড়ালেন। তারপর শান্ত গলায় বললেন, তোমার মাকে বলো সাধন সাহেব কথা দিয়ে গেছে দোষীকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আর মাস্টার মশাই একটু হাসলেন। আর তোমার মাকে অনেক অভিনন্দন জানিয়ে গেছে। এতক্ষণে মুকুন্দ মশাইয়ের গলায় নিজের কাজ এলো। তিনি হুঁকো হাতে দাওয়া থেকে উঠে উঠোনে নেমে এসে বললেন, শুনলাম আপনি একসময় নবকুমারের শিক্ষক ছিলেন। সেই হিসাবে নমস্কার জানানো উচিত, তাই জানাচ্ছি। কিন্তু ওই যে কি বললেন, সাধনের মাকে সাহেব কি দিয়ে গেছে? অভিনন্দন, প্রশংসা। বুঝেছি। তা প্রশংসাটা কিসের? ভবতোষ এবার এই গায়ে পড়া অভব্য বড়টার দিকে দৃষ্টিপাত করেন। তারপর হয়তো ব্যঙ্গের খাত মেশানো একটু পরিহাস ধরনের হাসি এসে বলেন, বুঝতে তো খুব অসুবিধে হবার কথা নয়। সাহসের জন্যে প্রশংসা করেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস কজনের থাকে বলুন? মুখুজ্জে মুখ বিকৃতি করে বলেন, লোকের ঘরে আগুন লাগাবার, লোকের মাথায় লাঠি বসাবার সাহসও একরকম সাহস। তা সকলের থাকে না, স্বীকার করছি। তবে সাহস মানেই প্রশংসা পাবার যোগ্য, সেটা স্বীকার করব না। না করলেই বাকি করার আছে বলে ঈষৎ হেসে চলে যেতে চান মাস্টার। যাওয়া হয় না। নবকুমার তাড়াতাড়ি বেরিয়ে এসে বলে, মাস্টার মশাই চলে গেলে চলবে না, একটু জল খেয়ে যেতে হবে। বোধ করে বিপদ তারণ মধুসূদন রূপী মাস্টার মশাইকে পরম উপকারের একটা প্রতিদান আবশ্যক বলে মনে করার প্রতিক্রিয়ার এই প্রস্তাব। তবে মাস্টার মশাই এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না। তাই চমকে তাকালেন আর বোধহয় ভাবলেন, ধৃষ্টতার কেন সীমা থাকে না। কিন্তু একদা যে ভবতোষ মাস্টার রামকালীকে তার মেয়ের শ্বশুরবাড়ির দুঃখ দুর্দশা বর্ণনা করে ওজস্বিনী ভাষায় চিঠি দিয়েছিলেন, সেই ছেলে মানুষ ভবতোষ তো আর নেই। তারপর অনেকগুলো দিন পার হয়ে গেছে। অনেক মানসিক দ্বন্দ্বের টানা পড়ে নিয়ে পোড় খাওয়া আর অনেক জ্ঞান অর্জনে পরিণত হয়ে ওঠা
পৌর ভবতোষ ভয়ানক কিছু একটা জবাব দিয়ে বসলেন না, শুধু মৃদু হেসে বললেন, পাগল? পাগল কেন? বাহ, ঋণই থাকবো না। এই বাসনাতেই হয়তো নবকুমার আবার জেদ করে। এই রোদে পুড়ে তেতে পুড়ে এলেন, আপনার বৌমার মান মর্যাদা রক্ষা করলেন, সেই অমনি কেন ছাড়বে? আপনার বৌমা বলছে একটু মিষ্টিমুখ না করিয়ে ছাড়বে না আপনাকে। ভবতোষ আর একবার ভয়ঙ্কর ভাবে চমকালেন। বোধ করি কোনো একখানে হিসাব মেলাতে পারলেন না। কেমন অসহায় ভঙ্গিতে বললেন, কে? কে ছাড়বে না বলেছে? এই যে আপনার বৌমা। চোখের ইশারায় ইতিমধ্যেই সাধনকে দোকানে পাঠিয়ে ফেলেছে নবকুমার, তাই বুকে বল আছে। অতএব জোর গলায় বলে, সে একখান কলসির জল ঢেলে আপনার জন্য মিষ্টির পানা করছে। নবকুমার ভেবেছিল এই ইশাতেই মিষ্টির পানা বানানো হয়ে যাবে, কিন্তু কথা শেষ করতে হয়নি নবকুমারকে। কলসির ঠান্ডা জলের ইশারা কাজে লাগলো না। সত্যবতী বেরিয়ে এসে দৃঢ় স্বরে বলল, মিথ্যে কেন রোদে দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনছেন মাস্টারমশাই? বাসায় যান। ভবতোষ সহসা একবার স্পষ্ট চোখে সত্যের মুখের দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে পেরিয়ে গেলেন। ঠিক সঙ্গে সঙ্গে নবকুমার একটা কিমভূত কিমাকার কাজ করে বসল। হঠাৎ দু হাতে ঠাস ঠাস নিজেই নিজের গালে চড়িয়ে চড়িয়ে বলে উঠল, আর কেন? এইবার একখানা জুতো এনে মুখে মারো, 16 কলা সম্পূর্ণ হোক। ওইটুকুই তো বাকি আছে। স্তৈন পুরুষের ওটাই বোধহয় শেষ শাস্তি। সামনে সদু, সামনে মুকুজ্জে, সামনে সরল। সেই মুহূর্তে সাধন সন্দেশের ঠোঙা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে। সত্য কি কারোর দিকে তাকিয়ে দেখে? বোধ হয় না। সত্য নিঃশব্দে রান্নাঘরে গিয়ে ঢোকে, আর বোধ করি ফেলে ছড়িয়ে চলে যাওয়া হাতের কাজটা আবার গুছিয়ে তুলতে থাকে। সদুতে সদুর স্বামীতে একটি অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হয়। তারপর সদু উত্তেজিত নবকুমারকে বসিয়ে একখানা হাত পাকা দিয়ে মাথার বাতাস দিতে দিতে খাদে গলা নামিয়ে বলে, আর খেপে উঠে কি করবি ভাই? এতদিনে তো সবই পরিষ্কার হয়ে গেল। চিরদিন মাথাটা একটু ইয়ে ছিল, এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তোর কপালে ভগবান এমন তেঁতুল গুলবেন তা কখনো ভাবিনি। মামির কাছে থাকতে সদুর যেমন ধারালো পরিষ্কার পরিষ্কার কথাবার্তা ছিল, তেমন যেন আর নেই। সদু গেরস্তের গিন্নি হয়েছে, তাই গিন্নিদের মতো তার কথা রপ্ত করেছে। নবকুমার বলে, এক ঘড়ি জল দাও সদুদি। সদু তাড়াতাড়ি জল এনে হাতে দিয়ে বলে, খা। খেয়ে এবার মনের বল করে কোপরেজ ডেকে এনে চিকিৎসা করা। নেহাত হাতে পায়ে ছেকল না পড়াতে হয়, সেটা তো দেখতে হবে। নবকুমার বোধ করি জল খেয়েই বল বাড়ে। সে বীরবিক্রমে বলে, পাগল না হাতি, সব বদমাইশি। লোকের সামনে আমাকে হেয় করাই ওর একমাত্র কাজ। জীবনভর তো তাই দেখলাম। হ্যাঁ, বড় হয়ে পর্যন্ত ছেলেরাও তাই দেখছে। ছেলেবেলায় মায়ের প্রতি শ্রদ্ধা ছিল, সহানুভূতি ছিল। মায়ের কথা বেদবাক্য বলে ভাবত ছেলেরা, এবং বাবাকে অল্প বুদ্ধি বলে মনে করুণা করত। কিন্তু বাবার ওপর করুণাটা বজায় থাকলেও বড় হয়ে পর্যন্ত মায়ের ওপর থেকে যে সহানুভূতিটা অনেকটা চলে যাচ্ছে, বিশেষ করে বড় ছেলেটার। সে ভাবতে থাকে, এ কি, প্রত্যেকটা ব্যাপারে তাল ঠুকেই লড়াই। শান্তির সংসারের সেধে অশান্তি ডেকে আনা আর বাবাকে হেয় করা, এটা অন্যায়। সুহাসকে নিয়ে কি কাণ্ডই করলেন। তবু তার পিছনেও না হয় একটা যুক্তি আছে। মানুষটার একটা গতি করবার দরকার ছিল। কিন্তু নিতাই কাকার শালি যে মরে ভূত হয়ে গেছে, তার জন্য একই কেলেঙ্কারি। নিজের স্বামী পুত্রকে এভাবে শাস্তি দিয়ে সেই অদেখা অচেনা অপরাধীকে শাস্তি দেওয়াতে হবে? বাঁচবে তবে মরা? বাঁচবে না। শুধু নবকুমার আর তার ছেলেদের মাতৃতুল্য অপমান বয়ে বেড়াতে হবে। পাড়া শুদ্ধ সমস্ত লোক তো দেখলো সাহেব পুলিশ ঢুকলো তাদের বাড়িতে। সবাই জল্পনা কল্পনা করবে না হয়েছে কি। কে তাদের বোঝাতে যাবে? আর বোঝালেই বা কে বিশ্বাস করবে? এরপর হয় এ পাড়ার বাস ওঠাতে হবে, নয় দুগালে চুনকালি মেখে আর কানে তুলো দিয়ে পথে বেরোতে হবে। পিসি যা বলছে তাই হয়তো সত্যি, মাথায় মধ্যে কোনো গোলমালই আছে। আশ্চর্য, এত বুদ্ধি, এত বিদ্যে, এত কর্মদক্ষতা, তার মাঝখানে এ একটা কি বিটকেল বুদ্ধি।
ছেলেবেলাকার মাকে মনে পড়ে। কত উজ্জ্বল, কত আনন্দময় সেই স্মৃতি। অন্তত ছেলেদের কাছে সত্যর সেই উজ্জ্বল আনন্দময় মূর্তিটাই ছিল। নবকুমারের আড়ালে চুপি চুপি ছেলেদের সঙ্গে কত জল্পনা কল্পনা, ভবিষ্যতের ছবি এঁকে কত রঙের তুলি বোলানো। দুই ছেলে সত্যবতীর দুই দিকপাল হবে। দেশ থেকে যত অন্যায়, অনাচার, কুসংস্কার আর কুপ্রথা দূর করবার চেষ্টায় লাগবে একজন, আর একজন দেশ স্বাধীন করবার কাজে আত্মনিবেদন করবে। তবে সকলের আগে বিদ্যার্জন। বিদ্যার না হলে কোনো কাজেই লাগতে পারবি না তুরু। কেউ তোকে বুঝবে না। আর তাছাড়া ভালো মন্দ বদি বা আসবে কোথা থেকে? তোরা জজ হবি, ম্যাজিস্ট্রেট হবি, নয়তো ডাক্তার বা মাস্টার হবি। এমন গুণ দেখাবি, লোকে বলবে হ্যাঁ, ছেলেদের মানুষ করেছে বটে। শিশু মনে এই চাকচিক্যের ছবি কি মনোরম ভাবেই বিস্তার করত। কিন্তু বড় হয়ে ক্রমশই দেখছে মায়ের ভিতরে সেই ঔজ্জ্বল্য যেমন আগুন হয়ে উঠছে। 1.5-2 বছর বারুইপুর থেকে এসে আরো যেন বদলে গেছে মা। এই মায়ের জন্য ভালোবাসার থেকে ভয় আসে বেশি। ছোট ছেলেটা অবশ্য অনেকটাই মায়ের ভাবে অনুপ্রাণিত, কিন্তু এই সব চেঁচামেচি অশান্তিকে সে বড় ঘৃণা করে। সমাজের বিকৃতির বিরুদ্ধে লড়তে লড়তে মানুষ নিজে কেন বিকৃত না হয়ে যায় সেটাও তো দেখতে হবে। নিতাই কাকার শালীর মৃত্যুর জন্য মা যা করে বসলেন তার মধ্যে সাহসের পরিচয় আছে সত্যি, কিন্তু একটু যেন দুঃসাহসী। অন্তত ছেলেদের সঙ্গে তাও পরামর্শ করে কাজটা করতে পারতেন। তাছাড়া সাহেবদের যদি তাড়াতেই চাই আমরা, অসুবিধায় পড়ে তাদের সাহায্য চাইতে যাব কেন? মার যদি সহজ অবস্থা থাকতো কথাটা জিজ্ঞাসা করতো সে, কিন্তু মা এখন ক্ষেপে আছে। কিন্তু সত্যর ছেলেরা যা ভাবছে তা নয়। সত্য এখন আর ক্ষেপে নেই। সত্য স্তব্ধ হয়ে আছে। আর সত্য এখনকার সমস্ত কিছু বিস্তৃত হয়ে শুধু ভাবছে, সত্য ছেলেরা সাহেব থেকে ভয় পেয়ে পিছনে থাকলো, এগিয়ে গিয়ে কথা বলল না, মায়ের বক্তব্যটা বুঝিয়ে এবং গুছিয়ে বলবার জন্য মায়ের পাশে এসে দাঁড়ালো না। যে ছেলেদের কলেজে পড়ানোর জন্য জীবনে পণ করেছিল সত্য, যে ছেলেদের উপরই জীবনের সমস্ত আশা রেখে এসেছে সত্য, হয়তো সত্যর আশা একটু বড়। সত্যর ছেলেদের ডিগ্রিটাই দেখছে, বয়সটা দেখছে না। এই ব্যাপারটা ওদের বিচলিত করবার পক্ষে যথেষ্ট। তা বুঝছে না। কিন্তু সত্য বুঝছে না। সত্য ভেবে পাথর হয়ে যাচ্ছে সরল কি বলে মাস্টারমশাইকে ডেকে নিয়ে এলো। এতটুকু লজ্জা করলো না? ওরা কি জানে না? দেখেনি মাস্টারমশাইকে কি অপমানিত হয়ে চলে যেতে হয়েছে বাড়ি থেকে। হঠাৎ বিপদে পড়ে গিয়ে তাকে ডেকে আনার মতো প্রস্তাব নবকুমারের পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু সত্যর গর্ভের সন্তান স্বচ্ছন্দে সেই নির্লজ্জ কাজটা করতে পারলো কি করে? সত্যর মাথাটা ধুলোয় লুটিয়ে দিল সত্যর ছেলে। আর কার কাছে, যেখানে সবচেয়ে সম্ভ্রম ছিল সত্যর? সত্য তবে এখন কি করবে? কাকে জিজ্ঞাসা করবে সারা জীবন আমি যে পথে চলে এলাম সে পথ কি ভুল পথ? রান্নার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই চুপ করে বসেছিল সত্য রান্নাঘরে। ডেকে খেতে দেবার উৎসাহ পাচ্ছে না। শুধু চলে গেছে, কাজেই তাকেই ডেকে দিতে হতে বলতে পারছে না। অনেকক্ষণ পরে সুবর্ণ খেলা ফেলে ছুটে এলো। বলল, আজ বুঝি খাওয়া দাওয়া নেই? শুধু বসে বসে চিন্তা করলেই চলবে? এত কথা শেখার বয়সটা নয়, তবু সারাক্ষণ ঠাকুমা এলোকেশির সঙ্গে থেকে থেকে কথায় ওস্তাদ হয়ে উঠেছে। কথা বলতে বোঝে কার সাধ্যি 6-7 বছরের মেয়ে। অবশ্য কেবলমাত্র এলোকেশির দোষ দেওয়াও অধর্ম। পাকা কথা, প্রচুর কথা, এ তো সুবর্ণর ঐতিহ্য, অনুক্রম। সত্য কি ভুলে গেল সে কথা? তাই সত্য মেয়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তীব্রস্বরে বলে, ফের পাকা কথা। সুবর্ণ মায়ের মূর্তিতে ভয় পেল। তাড়াতাড়ি বলে উঠল, খিদে পায় না বুঝি? সত্যর জ্বলন্ত দৃষ্টি ঈষৎ কোমল হয়ে এলো। বলল, দিচ্ছি ভাত, বাবার দাদাদের ঠাই করে দাও গে। হ্যাঁ, ছাই করা কি এক ঘড়ি জল দেওয়া, এই সুবর্ণ শিখেছে। আরো কাজ শিখেছে, বিছানা পাতা বিছানা তোলা, তাও টেনে টেনে পারে।
পারে মায়ের সঙ্গে বসে শাক বেছে দিতে। কাছে বসিয়ে কাজ শেখাতে শেখাতে বইয়ের পদ্যও শেখায় সত্য মেয়েকে, মুখে মুখে বানান শেখায়। ছাই করতে চলে গেল সুবর্ণ, আর ওর পথের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো সত্য, এবার কি তবে শেষবারের মতোই এই মেয়েটার ওপরেই সব আশা করবে সত্য? সুহাসের মতো হবে সুবর্ণ? সুহাসকে সত্য করল, ভোগ করতে পেল না। অবশ্যই মেয়ের সন্তান ভোগ্য বস্তু নয়, তবু সুহাসের যদি এমন অদ্ভুত অঘটনের জীবন না হতো, এমন করে তো চিরদিনের মতো সব সম্পর্ক ছিন্ন করে ফেলতে হতো না সত্যকে। সত্য তো তাকে দেখতে পেত, নব নব রূপে বিকশিত হতে সে সত্যের চোখের ওপর। এ আর সত্য দেখার উপায় রইল না। কেমন সংসার করছে সুহাস। সুবর্ণ সত্যর চোখের সামনে বিকশিত হবে, ছেলেরা সেই অবধি বংশের ধারায় কাপুরুষী হবে, হবে স্ত্রীর বশ। যেমন ছিলেন ঠাকুরদা নীলাম্বর, যেমন নবকুমার। নীলাম্বর অসৎ চরিত্র, তবু স্ত্রীর ভয়ে কাটা। নবকুমার তো কথাই নেই। কিন্তু সত্যরাজ নিজেকে বিশ্লেষণ করে দেখছে, সত্য কি নবকুমারের এই বশ্যতার পরিবর্তে উল্টোটা হলে সুখী হতো? অনেকবার মনের কোণে কোণে আলো ফেলে ফেলে দেখেছে সত্য, হতো সুখী। সত্যর স্বামী যদি সত্যের যুক্তি খণ্ডন করে সমতে প্রতিষ্ঠিত থেকে বিপরীতভাবে নিজেকে চালাতে পারত, তাতেও সত্য সুখী হতো। নবকুমার তা নয়। নবকুমার ফি কথার তাল ঠুকে স্ত্রীর কথার প্রতিবাদ করে, কিন্তু ওই পর্যন্তই, নিজের কোনো মত খাড়া করতে পারে না। শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। কিন্তু কেবলমাত্র জয়ী হয়ে কি সুখ? পরাজয়েও কি সুখ নেই? যে পরাজয় স্বেচ্ছায় স্বীকার করে নেওয়া যায়, তেমন পরাজয়ের স্বাদ জীবনে কখনো পেল না সত্য। তবে সুবর্ণই উঁচু হোক, মস্ত হোক, তাই ভালো। মেয়ের কাছে ছোট হবে সত্য, যেন অবাক হয়ে বলতে পারে, বাবা কত বুদ্ধি তোর, এত কথা, এত তথ্য শিখলি কি করে? যেন বলতে পারে, সুবর্ণ তুই আমার মুখ রেখেছিস। বাপ ভাইকে গিয়ে যখন জানালো সুবর্ণ ভাত বাড়া হয়েছে, তারা যেন হাতে চাঁদ পেল। যাক, তাহলে সংসারটা আর ছন্দে এলো। ওরা তো বসে বসে ভাবছিল আজ আর সত্য রান্না বান্না করেনি। এই মূল কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলেই বড় মুশকিল। তারা কৃতার্থ হয়ে নিঃশব্দে এসে খেতে বসল। নবকুমার যে সাহেবের উপস্থিতির সময় মনে করেছিল ওরা একবার চলে যাক, সে একবার হেস্ত নেস্তটা দেখে নেবে, সে কথা আর মনে পড়ে না। তখন নিজের গালে নিজের চড়ানোর পরই সমস্ত সাহস উবে গেছে তার। এখন অবিরত সদুর কথাই মনে পড়ছে। মাথাটাই খারাপ বউয়ের। খারাপ? নচেৎ আচরণ এমন উল্টো পাল্টা হয়? যাক, তার মধ্যে যেটুকু সোজা করে তাই মঙ্গল। খেতে বসতে পেরে ধন্য হলো বাপ ছেলে। সুবর্ণ পাকা গিন্নির মতো বলতে লাগলো, আর দুই ভাত নাও না বাবা। তা নবকুমার আবার এখন সত্যর মন রাখতে ভাতও দুই নিল চেয়ে। তারপর যখন খাওয়া হয়ে গেছে, তখন সত্য এসে তার সংকল্প ঘোষণা করলো। সহজ গলায় বলল, অসুখটা হয়ে অবধি শরীরটা মোটে ভালো যাচ্ছে না, তাই ভাবছি কাশিতে বাবার কাছে গিয়ে কিছুদিন থাকবো। পশ্চিমের হাওয়া, স্বাস্থ্য শরীরটা একটু ভালো হতে পারে। নবকুমারের মনে হলো সত্য যেন হঠাৎ তাকে বর দিতে এলো। বোধ করি মনের মধ্যে এই ধরনের একটা সুরই বাজছিল। কিছুদিন কোথাও ঘুরে আসুক সত্য, তাহলে সেও সারবে, নবকুমারও বাঁচবে। কিন্তু এ কথায় কি করে বলা যায় হ্যাঁ আচ্ছা তাই যাও? তাই আস্তে আস্তে ভয়ে ভয়ে বলল, কাশিতে বাবার কাছে? তা কি সম্ভব? তিনি একা মানুষ, তার কাছে গিয়ে কি করে থাকবে? সত্য সংক্ষেপে বলে, সে যা হয় হবে। সাধন, তুই আমায় পৌঁছে দিতে পারবি না? সাধনকেই প্রশ্ন করেছিল সত্য, বড় ছেলে বলেই করেছিল। কিন্তু সাধন এ প্রশ্নের উত্তর দিতে অকুল পাথারে পড়ল। একা সে নিজের দায়িত্বে মাকে নিয়ে কাশি যাবে, এ হেন প্রস্তাবটা যেন তার কাছে মার আর এক পাগলামি বলে মনে হলো। ছেলের এই বিপন্ন মুখের দিকে তাকিয়ে সত্যর মুখে হঠাৎ সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। আর তেমনই সূক্ষ্মভাবে সে বলল, পারবি না বলেই মনে হচ্ছে, তবে থাক,
অন্য সময় হলে এই নিয়ে হয়তো ছেলেকে তীব্র তিরস্কার করতো সত্যি, কিন্তু আজ আর করলো না। ওইটুকু বলেই হাতের কাজ সারতে লাগলো। নবকুমার চোখে ওই সূক্ষ্ম হাসিটুকু ধরা পড়ার কথা নয়, কিন্তু কেন কে জানে পড়ল। আর কেন কে জানে সে এতে একটা অপমানের জ্বালা অনুভব করলো। আর সেই মুহূর্তেই ফলে ফট করে বলে বসলো, কেন সাধনী বা কেন, আমি পারি না, আমি নিয়ে যাব। এ কথা বলল না অবশ্য, বলল আমি পারি না। সত্য এবার ওদের অবাক করে দিয়ে ভালো লাগাতেই হেসে উঠল। হেসে বলল, কি আশ্চর্য, পারবে না এ কথা কখন বললাম? তবে ওরা বড় হয়েছে, ওদের মায়ের ভার কিছু নেবে, এটাই তো আশা। বড় হয়েছে, ভারী লায়েক হয়েছে বলে কথায় চবনিকাপাত করে অন্য এক মতলব ভাসতে থাকে নবকুমার। তবে আর এক ঝড়ের আশঙ্কা করে, কিন্তু ঝড় ওঠে না। নবকুমার আশ্বস্ত হয়, আবারও আশ্চর্যও হয়। সত্য কি হঠাৎ বদলে গেল?